আর এদিকে আজ সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে আছেন জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই তারা আইনজীবী বদল করেছেন। আজ শীর্ষ আদালতে তাদের হয়ে সওয়াল করবেন আইনজীবী ইন্দিরা জয় সিং। এমনকি শুনানির পর একটি বৈঠক করবেন আন্দোলনরত চিকিৎসকেরা বলেও খবর পাওয়া যাচ্ছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট দেবে সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একদমই আজকের সুপ্রিম কোর্টে হিয়ারিং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেই দিকেই কিন্তু জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে গোটা দেশ তাকিয়ে রয়েছে। ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আইনজীবী বদল করেছেন। বরিষ্ঠ আইনজীবী ইন্দিরা জয় সিং তিনি আজকে সওয়াল করবেন। সেই দিকেই বলতে গেলে জুনিয়র চিকিৎসকরা আজকে তাকিয়ে রয়েছেন শুনানিতে কি রেজাল্ট আসে, শুনানিতে কি ধরনের অবজারভেশন সুপ্রিম কোর্টের থেকে আসে। ইতিমধ্যে আজকের যে ধর্নাস্থল, সেই ধর্নাস্থলে আন্দোলন কিন্তু বন্ধ নেই। দুজনকে দেখাবো। আজকের বিশ্বকর্মা পুজো, আজকের ঘুড়ি ওড়ানোর দিন, বিশেষ ধরনের ঘুড়ি নিয়ে তারা এসেছেন। বিচার চাই, বিচার চাই লিখে ঘুড়ি তৈরি করেছেন। তারাও আন্দোলনে সামিল হয়েছেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা কুমারটুলি থেকে আসছি। এই যে বিশেষ ধরনের ঘুড়ি তৈরি করেছেন, আপনারা চাইছেন কি? আজকে তো সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, অন্যদিকে গতকালকে যে মিটিং হলো সিএম এর বাড়িতে, সেখানে বলতে গেলে চিকিৎসকরা যা যা দাবি করেছেন অলমোস্ট মেনে নেওয়ার একটা ইঙ্গিত এসেছে। হ্যাঁ দেখুন, অবশ্যই ওনারা বলেছেন ঘটনাটা ঘটুক, তারপর না হয় আমরা আমাদের আন্দোলন যেভাবে আমাদের এগিয়ে নিয়ে যাব। যদি আমাদের সব কিছুই তার কথা মতন হয় তাহলে কে না চায়? আপনি বলুন, আপনি কাজে ফিরে যেতে চান না? নিশ্চয়ই চান। আপনারা এটাও জানেন যে ডাক্তাররা কোভিডের সময় কীভাবে লড়াই করে গেছে। তাদের লড়াইতে যদি সাধারণ মানুষ সামিল না হয় তাহলে ডাক্তাররা কি করে বিচার পাবে? সাধারণ মানুষ কি করে বিচার পাবে? আপনি কি করে বিচার পাবেন? আমি কি করে বিচার পাবো? একদমই। কোভিডের সময় চিকিৎসকরা যে লড়াই করেছেন সেটাকেও কুর্নিশ জানাচ্ছেন। আর একজন এসেছেন, তিনিও এই বিচার চাই ঘুড়ি, একটা প্রতীকী ঘুড়ি নিয়ে তারাও এসেছেন। কি চাইছেন? গতকালকের সিএম এর বাড়িতে যে মিটিংয়ে বলতে গেলে বরফ একটা গলার ইঙ্গিত আসছে। বিচার এবারে আদৌ আসবে বলে মনে হচ্ছে? দেখুন, আগে আসুক, তারপর আমরা বিশ্বাস করব। কারণ আমরা আমাদের পূর্ববর্তী যে অভিজ্ঞতা তা কিন্তু থেকেই আমরা কথাটা বলছি, আগে আসুক তারপর আমরা বিশ্বাস করব। না হলে আমরা বিশ্বাসের জায়গাটা আমাদের স্ট্রং হচ্ছে না। সৈকত, তারা এখনো পর্যন্ত সময় নিতে চাইছেন এবং আজকের এই শুনানি পর্ব শেষ হওয়ার পর পরবর্তী সময় তারা কি সিদ্ধান্ত নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো সৈকত। আর এদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কাছে মাথা নত করতে হলো রাজ্য সরকারকে। এমনকি অবশেষে বৈঠকে মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তাররা কালীঘাটে মমতার বাসভবনে প্রায় 2 ঘন্টা চলে এই বৈঠক শেষে 2 স্বাস্থ্যকর্তাকে সরানোর কথাও ঘোষণা করা হয়। সরানো হবে স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর ঘোষণা করা হয় এবং একই সঙ্গে সরানো হচ্ছে ডিসি নর্থকেও। বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে। এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রাখলাম এবং গতকাল বৈঠকের পর মূলত মুখ্যমন্ত্রী তিনি সংবাদ মাধ্যমের সামনে আসেন এবং সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি স্পষ্ট করে বলেন যে দাবি দাবাগুলো করা হয়েছিল 5টি দাবি, যার মধ্যে অন্যতম প্রথম দাবি ছিল বিচারের দাবি, যেটা এই মুহূর্তে বিচারাধীন বিষয়, এবং বাকি যে 4টি দাবি রয়েছে তা মেনে নেওয়া হচ্ছে, যেখানে সিপি বিনীত গোয়েলের পদত্যাগের কথাও বলা হয়েছে এবং সেই অনুযায়ী সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ সুপারকে, মাফ করবেন পুলিশ কমিশনারকে, এবং একই সঙ্গে চাপে পড়ে বিনীত গোয়েলকে সরানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 4টের পর এই দায়িত্বে নতুন সিপি থাকবেন এবং সরানো হচ্ছে ডিসি নর্থ। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ সামনে এনেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, তাদের মধ্যে ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তাকেও সরানোর কথা বললেন মুখ্যমন্ত্রী তিনি নিজেই।
থেকে আরও জানাবো আপনাদেরকে ঠিক কি চলছে এই মুহূর্তে সেখানে। এই যেমন শীর্ষ আদালতের শুনানির দিকে গোটা দেশে তাকিয়ে রয়েছে। আজ সুপ্রিম কোর্টে একাধিক তথ্য পেশ করতে যেমন পারে সিবিআই, ঠিক একই রকমভাবে রাজ্যকেও তথ্য পেশ করতে হবে। এবং এই বিষয় নিয়ে আরও বিস্তারিত জানবো কখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ, ডিভিশন বেঞ্চ বসছে, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আমাদের জানাবে রিয়াঙ্কা, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে একেবারে সরাসরি সুপ্রিম কোর্টের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে। রিয়াঙ্কা, দেখো, প্রায় 10:30টার পর সিজিআই বেঞ্চ, 3টে জাজের বেঞ্চ, ওরা আবার এই কেসে শুনানি শুরু করবে। শুনানির পর্ব 10:30 থেকে শুরু এই কেসে, এবং নজর থাকবে দুটো জিনিসে। এক তো সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট এবং রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্ট। সিবিআই স্ট্যাটাস রিপোর্টে এই মুহূর্তে যেটা ক্রুশাল দেখা যাচ্ছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষের অ্যারেস্ট রেপ কেসে এবং অভিজিৎ মণ্ডলের অ্যারেস্ট। এই ইনভেস্টিগেশন, এই তদন্ত যেটা চলছে সিবিআইয়ের দিক থেকে, সেই নিয়ে নানান অবজারভেশন করা হবে সুপ্রিম কোর্টে। এবং যদি রাজ্য সরকারের কথা বলি, রাজ্য সরকারকে চালান যেটা মিসিং ছিল, যে মিসিং চালানটা রাজ্য সরকার আগের হিয়ারিংয়ে দিতে পারেনি সুপ্রিম কোর্টকে, সেই নিয়ে নানান ক্ল্যারিফিকেশন করা হবে। এবং সিআইএসএফ পার্সোনালদের যারা আরজি করকে গার্ড করে আছে তাদেরকে যেটা লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়ার কথা হয়েছিল, সেই নিয়েও নানান ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে আগের হিয়ারিংয়ে, সেই নিয়েও অবজারভেশন করা হবে। তো এই দুটো স্টেটাস রিপোর্ট যেগুলো ফাইল করবে সিবিআই এবং রাজ্য সরকার, সেই নিয়ে আজ অবজারভেশন হবে। আর আমাদের নজর থাকবে 10:30টার পর কোর্টের বেঞ্চ বসবে, আর তখন কথা আর আর্গুমেন্ট শুরু হবে। রিয়াঙ্কা, এখনো পর্যন্ত কোনো মুভমেন্ট নজরে পড়ছে? আসতে শুরু করে দিয়েছেন যারা উপস্থিত থাকবেন তারা প্রত্যেকে? এই মুহূর্তে মুভমেন্ট শুরু হয়ে গেছে। একের পর এক দুপক্ষেই লয়ার্সরা ঢুকে পড়ছে কোর্টরুমে। আর খানিকক্ষণেরই ব্যাপার, এখন প্রায় 10 আর 20 মিনিটের মধ্যে, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা দেখবো যে সবাই বসে গেছে। একদিক দিয়ে কপিল সিব্বল, আরেক দিক দিয়ে সলিসিটর জেনারেল, এবং তারা এই মুহূর্তে এসে গেছে। আর নজর রাখবো, আর অল্প কিছুক্ষণ সময়ের অপেক্ষা আমাদের প্রত্যেকেরই, এবং তারপরে এই শুনানি পর্ব চলবে, এবং এই শুনানি পর্বে কি আসে সামনে সেদিকেও আমাদের নজর অবশ্যই থাকবে। ধন্যবাদ জানাবো রিয়াঙ্কা তোমায়। কোর্টে দেহ হস্তান্তরের চালান দেখাতে পারিনি রাজ্য, আপনাদেরকে বলছিলাম কিভাবে হাতরাতে পর্যন্ত দেখা গিয়েছে, কিন্তু তারপরও চালান দেখানো সম্ভব হয়নি। এবং আজকের এই দিনে সেই চালান জমা দেওয়ার নির্দেশও কিন্তু আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। ভজন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ভজন, হ্যাঁ, আর যে চালানের কথাটা বলা হয়েছিল, এটা হচ্ছে এই চালানটা দিতে হয় যে কোনো মৃতদেহ যখন নিয়ে যাওয়া হয় বা নিয়ে আসা হয়, বা যখন প্রপারলি সেই মৃতদেহ যখন ইনভেস্টিগেশন চলে, ময়না তদন্ত চলে, তখন এই চালানটাকে ব্যবহার করতে হয়, এই চালানটা দিতে হয়। এটা হচ্ছে আইনি একটা প্রক্রিয়া, এটাই লিগাল। এই চালানটা কিন্তু আমরা অভয়ার ক্ষেত্রে কিন্তু এই চালানটা আমরা কিন্তু পাইনি, এই চালানটা কিন্তু দেখাতে পারেনি রাজ্য সরকার। এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা যেটা এই চালানটার মধ্যে কিন্তু থাকে, যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে কি কারণে মৃত্যু তার উল্লেখ থাকে। এই চালানটার মধ্যে থাকে এই কেসের যিনি আইওর সই থাকে। এই চালানটার মধ্যে একটা দেহতে কতগুলো ইনজুরি মার্ক ছিল সেই রিপোর্টটা এই চালানটার মধ্যে দেওয়া হয়। এই চালানটা কিন্তু বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এই চালানটা কিন্তু দেওয়া যায়নি, বা এই চালানটা কিন্তু আসেনি। তাহলে দুটো প্রশ্ন এখান থেকে উঠছে। একটা হচ্ছে, কেউ কি ইচ্ছাকৃতভাবে এই চালানটা তৈরি করেনি, নাকি যে ধামাচাপা দেওয়ার বারবার ধরে প্রসঙ্গগুলো উঠে আসছে, যে অভিযোগগুলো উঠে আসছে, সেই ধামাচাপা দেওয়ারও একটা প্রসেস হচ্ছে চালানটাকে না বানানো। যেটা কদিন আগে, এর আগের হিয়ারিং এর ডেটে যেটা আমরা দেখেছি, যে এই চালানটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। কাজে এখন বিষয়টা হচ্ছে, হয় সেদিনকে চালানটা এমনিই দেওয়া হয়নি, আর তা না হলে হয়তো এটা হতে পারে যে চালানটাকে হয়তো তৈরিই করেনি। তাহলে কোনটা ঠিক? এই প্রশ্নগুলো কিন্তু বারবার ধরে উঠবে। ঠিক, তনয়া। বেশ, ধন্যবাদ জানাই তোমায়।